এই অনুষ্ঠানের ভূমিকাটা কি হবে? একটু আগে আমিনুলকে জিজ্ঞেস করছিলাম, তিনি বললেন যে বলবেন যে সকালবেলা রমনা পার্কের অনুষ্ঠান, তারপরে শিশু পার্কের সামনে যে অনুষ্ঠান হয়, তারপর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যে অনুষ্ঠান হয়, সেগুলো দিয়ে বাঙালির এই উৎসব, নববর্ষের উৎসব শুরু হয়। কিন্তু ওর কথা শুনে যেটা মনে হলো যে 2001 থেকে লালমাটিয়া স্কুলে কিংবা পরবর্তী সময় লালমাটিয়া কলেজে চৈত্র সংক্রান্তি বলে সুরের ধারে একটি অনুষ্ঠান করে আসছেন। পরবর্তী পর্যায়ে চ্যানেল আয়ের সঙ্গে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চৈত্র সংক্রান্তি অনুষ্ঠান থেকেই রাত 12টার সময় প্রথম এসো হে বৈশাখ কিংবা ব্যর্থ প্রাণের আবর্জনা জ্বালিয়ে ফেলো, এই সমস্ত গান গেয়ে নতুন বছরকে নতুনভাবে আহ্বান করেন সুরের ধারার শিল্পীরা। প্রথম দিকে সুরের ধারার ছাত্রছাত্রীরা, পরবর্তী পর্যায়ে যখন বঙ্গবন্ধু সম্মেলন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটা এলো, তখন সারা দেশ থেকে 1000 শিল্পী, বিভিন্ন জেলা উপজেলা থেকে এই শিল্পীরা এসে এই গানগুলো গেয়ে নতুন বছরকে, নতুন বাংলা বছরকে, এবং যেটা আমরা বলি যে ধর্ম যার যার তার, কিন্তু উৎসব সবার, উৎসবের আনন্দ সবার, সেই নববর্ষের আনন্দকে, উৎসবকে বরণ করে নেওয়া হয়। তারপরও টেলিভিশনের পর্দায় গত 21 বছর 22 বছর ধরে তৃতীয় মাত্রার এই বিশেষ অনুষ্ঠানটি, তারাও কিন্তু আমরা এই যে আজকে সকালকে বরণ করার জন্য যে অনুষ্ঠানটা করছি, যেটা এখন আপনারা দেখছেন এবং আগামীকালও দেখতে পাবেন, সেই অনুষ্ঠানটাও কিন্তু আমরা গত 21 বছর ধরে নতুন বছরকে বরণ করার জন্য করছি। আজকে এই অনুষ্ঠানে প্রথম যার কথা বললাম, সুরের ধারার প্রধান ব্যক্তিত্ব, দেশের প্রধান একজন সঙ্গীত শিল্পী রেজওয়ানা যদি বন্যা রয়েছেন, তার কাছ থেকে আমরা শুনব এই উৎসব, এবং উৎসবকে আমি বলতে চাই মহা উৎসব, এই মহা উৎসব সম্পর্কে। আর আরও একজন যিনি রয়েছেন, তার পরিচয় টেলিভিশনের দর্শকদের কাছে অনেক পরিচিত। তিনি দুই বাংলাতেই খুবই খ্যাতিমান সাহিত্যিক, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, টেলিভিশনের প্রচুর জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, তার অনেক নাটক টেলিভিশনের পর্দায় সিনেমার ভাষায় হিট, সুপারহিট, এবং সবচেয়ে বড় কথা আমার খুব ছোটবেলার বন্ধু ইমদাদুল হক মিলন। মিলন, আসলে এই যে নববর্ষের সকাল, এটা তো এখন আমাদের একটা সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। মূলত আমরা সংস্কৃতি বলতে কী বুঝি? বাবা, কঠিন প্রশ্ন। সংস্কৃতি হচ্ছে একটি জাতির সবচেয়ে বড় পরিচয়। সেটা একেবারে ঘর থেকে শুরু হয়, যে এক একটি জাতি কিভাবে তার প্রতিদিনকার জীবনকে যাপন করে, কিভাবে তার পোশাকটা পরে, কিভাবে তার খাদ্যটা পছন্দ করে, কিভাবে তার সঙ্গীতকে পছন্দ করে, কিভাবে তার ভেতরকার আত্মাকে জাগরিত করবার যে কাজগুলো সেগুলো করে, এই সব মিলে একটা সাংস্কৃতিক অবস্থা তৈরি হয়। এটাকে আমরা সংস্কৃতি বলে থাকি, যে এইভাবেই ব্যাপারটি শুরু হয়। এবং এটা ধীরে ধীরে যখন জাতিগতভাবে হয়ে ওঠে, তখন সেটা একটা বিপুল কর্মযজ্ঞের মধ্য দিয়ে প্রকাশিত হয়, যেটিকে আমরা বাঙালি জাতির ঐতিহ্য যদি বলি, সেরকম অনেক ঐতিহ্যের কথা আমরা বলতে পারি। সেগুলি প্রত্যেকটাই আমাদের সংস্কৃতির অংশ। সেই পুরো ব্যাপারগুলো মিলে একটি সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি হয়ে ওঠে। এখন তুমি যদি পহেলা বৈশাখের কথা বলো, যেভাবে বললে যে সুরের ধারা দিয়ে তুমি শুরু করলে, সুরের ধারা যে অবস্থাটা তৈরি করেছে, এটা কিন্তু আমাদের সাংস্কৃতিক জগৎটিকে আরও বিস্তৃত করছে। এভাবে এক একটি জায়গা থেকে সংস্কৃতিকে বৃহত্তর করবার কর্মকাণ্ডটা হয়ে থাকে। সব কিছু মিলেই আমি বুঝি। আচ্ছা, যে কথাটা মিলন বলল যে সুরের ধারা সঙ্গীতকে কেন্দ্র করে এই সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করছে, আমি জানি যে আপনি সঙ্গীতের মানুষ, কিন্তু তারপরেও শুধুমাত্র সঙ্গীতকে কেন্দ্র করে কেন এই সমৃদ্ধ করার চেষ্টা? না, আসলে সঙ্গীতকে কেন্দ্র করে না। পয়লা বৈশাখটা যদি আপনি বলেন, বাংলাদেশে পয়লা বৈশাখের যে ইতিহাস, ঐতিহ্য, সেটা ছায়ানট থেকে শুরু হয়েছিল। তো ছায়ানট এই রমনার বটমূলে যখন প্রথম পাকিস্তানে শুরু করে, সেটা একদিক থেকে আমাদের সঙ্গীত সংস্কৃতি তো বটেই, আমাদের রাজনৈতিক, আমাদের আত্মপরিচয়ের সমস্ত কিছুরই ভিত্তি বলা যেতে পারে।
তো ছায়ানটের তারপরে যখন বাংলাদেশ স্বাধীন হলো, তারপরে ছায়ানটের এই বর্ষবরণটা আর অনেক বিকেন্দ্রীকরণ হয়ে সবাই মিলে নানান জায়গায় করতে থাকলো। সুরের ধারা তারই অংশ, কিন্তু এখন যেটা বলতে চাই যে সুরের ধারা জিনিসটাকে আরেকটু ব্যাপৃত করেছে। সুরের ধারার অংশগ্রহণ হচ্ছে সারা বাংলাদেশের শিল্পীরা সেখানে আসেন, কেবলমাত্র সুরের ধারার শিল্পী না, সারা বাংলাদেশ থেকে আসেন, এসে অংশগ্রহণ করেন। এবং আরেকটা বিশেষ বিষয় হচ্ছে যেহেতু চ্যানেল আই এটার সম্প্রচার করে, সারা বাংলাদেশের মানুষ এটা দেখতে পারে ওখানে বসে। সেইখানে একটা পুরো বাংলাদেশের একটা সম্পৃক্ততা হয়ে যায় পয়লা বৈশাখের ওই বিশেষ অনুষ্ঠানটাকে ঘিরে। সুরের ধারার অনুষ্ঠানের এইটাই মূল বৈশিষ্ট্য, যে সারা বাংলাদেশ থেকে, একে তো পার্টিসিপেশন সারা বাংলাদেশ থেকে, দ্বিতীয়ত হচ্ছে যে ভিউয়ার সারা বাংলাদেশের লোকেরা সেটা দেখতে পারে। এই দিক থেকে সারা বাংলাদেশে ব্যাপৃত হয়ে গেছে সুরের ধারার অনুষ্ঠান। ব্যাপারটা কি এরকম যে একটু প্রযুক্তিগত সুবিধা, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, প্রথম বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ, এখন বলছেন স্মার্ট বাংলাদেশ, সেটারই কি একটা প্রতিফলন এটা? অনেকটাই, কারণ এই টেলিভিশনের মাধ্যমে সারা দেশের মানুষ দেখতে পাচ্ছে, এটা তো একটা প্রযুক্তিগত ব্যাপার। এটা না থাকলে সারা দেশের মানুষ, তারা খবরও পাচ্ছে যে এরকম একটা অনুষ্ঠান হবে, অনেক আগে থেকে যোগাযোগ করো। হ্যাঁ, এটা সবাই মিলে আসছে, করছে, দেখছে। এবং এর মধ্যে একটা যেটা হচ্ছে যে বলতে পারি যে সবাই এটার মধ্যে নিজেকে একটা এই পয়লা বৈশাখের একটা অংশ হিসেবে নিজেকে বিবেচনা করছে, যে আমিও এটার একটা অংশ। মানে মনে করেন একটি মেয়ে এক জায়গা থেকে আসলো, সেই মেয়েটি, তার পরিবার, তার প্রতিবেশীরা সবাই আগ্রহে অপেক্ষা করে থাকে যে পয়লা বৈশাখে ও গান করবে, আচ্ছা দেখতে থাকি। এবং সবাই ভাবে যে আমরা সবাই ওটার একটা অংশ। মেয়েটিকে যে নিয়ে আসে তার গার্জিয়ান বা তার প্যারেন্ট বা তার কেউ, তারাও মনে করে যে আমরাই পয়লা বৈশাখের অংশ। এই হিসাবে সবার একটা সম্পৃক্ততা তৈরি হয়। হ্যাঁ, আর আগে যেটা ছিল যে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটা, যে অংশ নিচ্ছে সে সেই দেখার খুব একটা সুযোগ পাচ্ছে না, পরবর্তী সময় হয়তো আবার যদি পুনঃপ্রচারিত হয় তাহলে দেখতে পায়। কিন্তু এখন বাংলাদেশে অনেকগুলো ওটিটি প্ল্যাটফর্ম হয়ে গেছে, সেখানে বিভিন্ন অনুষ্ঠান থাকছে। সুরের ধারার অনুষ্ঠানগুলো আমার মনে হয় যে আই স্ক্রিনে থাকবে, চরকিতেও বিভিন্ন অনুষ্ঠান থাকতে পারে। বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মে এই অনুষ্ঠানগুলো থাকার কারণে পৃথিবীব্যাপী, শুধু যে অংশ নিচ্ছে 1000 শিল্পী তারাই নয়, পৃথিবীব্যাপী সমস্ত বাঙালিরা এখন এই অনুষ্ঠানটা যখন ইচ্ছে এবং অনুসরণ করার চেষ্টা করছে। দেখেন এবার নিউ ইয়র্কেও তারা বলছে যে বাংলাদেশের পয়লা বৈশাখের অনুসরণে তারা শতকণ্ঠে গান করাচ্ছে। এই যে একটা হাজার কণ্ঠে, যেহেতু নিউ ইয়র্ক সেহেতু শতকণ্ঠে করতে হচ্ছে, এবং সেখানে আপনিও যাচ্ছেন। কিন্তু প্রবাসে আমি এই প্রশ্ন করার আগে মিলনকে একটু জিজ্ঞেস করে আসতে চাই যে বই নিয়ে বলতে পারলে আমার মনে হয় সুবিধা হতো, কারণ বইও তো সংস্কৃতির একটা অংশ, এবং বই মেলা একটা বিরাট ব্যাপার আমাদের সংস্কৃতি অঙ্গনের জন্য। কিন্তু যেহেতু অনুষ্ঠানটা পয়লা বৈশাখের, সে প্রশ্নটা হওয়া উচিত যে পয়লা বৈশাখের এই যে সার্বজনীন উৎসব, বলবো বাঙালির বৃহত্তম উৎসব, এই উৎসবের সাফল্য যদি বলেই দিয়ে প্রশ্ন হয় না, এই উৎসব সম্পর্কে একটু শুনি। এই উৎসবটা আসলে যদি আমরা দেশ বিভাগের সময় থেকে ধরি, যে পূর্ব বাংলা যখন পূর্ব পাকিস্তান হয়ে গেল, তখন পাকিস্তান সরকার প্রথম একটি ঘোষণা দিয়েছিল যে এটি পাকিস্তানের নীতির সঙ্গে যায় না পহেলা বৈশাখের উৎসবটি। তো সেই কারণে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, জাতীয়ভাবে বা সরকারিভাবে এটা পালন করা হতো না। তখন বেসরকারিভাবে পালন করা হতো, এবং 54 সালে যখন যুক্তফ্রন্ট ক্ষমতা এলো, তখন প্রধানমন্ত্রী হলেন শেরে বাংলা একে ফজলুল হক। তিনি কিন্তু আবার ঘোষণা দিলেন যে এটা সরকারিভাবে এই উৎসবটা পালিত হবে এবং সরকারি ছুটির দিন ঘোষণা করা হবে। তাই করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আবার যখন যুক্তফ্রন্ট চলে গেল ক্ষমতার থেকে, তখন সেই পাকিস্তানি নীতিটাই চলতে লাগলো। সরকারিভাবে এটা পালন করা হতো না, বেসরকারিভাবে হতো। তো সেই জায়গা থেকে এটা একেবারে বাঙালির, তুমি শুরুতেই বলেছিলে যে আমরা এখন বলি, এটা খুব জনপ্রিয় একটি স্লোগানও হয়েছে, ধর্ম যার যার উৎসব সবার। এটা এই পহেলা বৈশাখের উৎসবটি সর্বজনীন একটি উৎসব, এখানে ধর্মের কোনো সম্পৃক্ততা নেই। তো এই যে উৎসবটি শুরু হলো, খানিকক্ষণ আগে বন্যাদি বলছিলেন যে সুরের ধারা সম্পর্কে বলছিলেন, এবং তিনি ছায়ানটের কথা উল্লেখ করলেন। ছায়ানট শুরু হলো 1961 সাল থেকে। 1961 সাল থেকে ক্রমাগতই তারা অনুষ্ঠানগুলো করে গেছে। এবং আপনার মনে আছে
যে 67 সালে পাকিস্তান সরকার রবীন্দ্রসঙ্গীত ব্যান্ড করেছিল, এটা আপনার মনে থাকবার কথা, এবং সেটা নিয়ে একটা ব্যাপক আন্দোলন হয়েছিল। সব কিছু মিলিয়ে ছায়ানট কিন্তু তার জায়গা থেকে কখনো সরেনি। আমরা সেই 61 সাল থেকে যারা আমাদের চেয়েও বয়স্ক মানুষ তারা জেনে আসছেন যে ছায়ানট তার অনুষ্ঠানটা করবে, বর্ষবরণ অনুষ্ঠানটা করবে। বোধহয় আরো পরে শুরু হয়, 61 সালে ছায়ানট অনুষ্ঠানটা শুরু হয়েছে তারপরে, অনুষ্ঠানটা কিন্তু ধীরে ধীরে সেটা 66 সালে শুরু হয়েছে আমি যতদূর জানি। তো তখন ধীরে ধীরে এখন এটা এমন একটা অবস্থায় আসছে যে ছায়ানটের অনুষ্ঠান রমনার বটমূলে না হলে মনে হয় না যে ঢাকা শহরে আমাদের পহেলা বৈশাখটা শুরু হয়েছে। এই হচ্ছে মোটামুটিভাবে পহেলা বৈশাখের প্রাথমিক অবস্থাটি ঢাকার শহরের। কিন্তু তুমি যদি গ্রামগঞ্জের দিকে তাকাও তাহলে শত শত বছর ধরে সেই, এটা তো আকবর, মোগল সম্রাট আকবর 1556 সালে পয়লা বৈশাখের এই উৎসবটাকে শুরু করেছিলেন, এবং তখন শন বলা হতো, সেই শন শব্দটা আসছে আরবি থেকে, তারপরে শাল বলা হতো, সেটা আসে ফার্সি থেকে। তো সে এই যে 1556 সাল থেকে বাংলা নববর্ষের একটা সূচনা হলো এই উপমহাদেশে, সেটা কিন্তু দিনে 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 আজকে আমরা দেখছি যে পৃথিবীর যেখানে যত বাঙালি ছড়িয়ে আছে সবাই করছে, প্রত্যেকের ঘরে ঘরে এই উৎসবটা হচ্ছে, যে যেখানে আছে। এমনকি একটি দরিদ্র পরিবারের মানুষও সেদিন একটি নতুন শাড়ি পরবার চেষ্টা করেন, মহিলাটি, পুরুষ মানুষটি একটি রঙিন পাঞ্জাবি পরার চেষ্টা করেন, বাচ্চাকে একটা নতুন জামা কিনে দেন, ঘরে একটু ভালো খাবার রান্না হয় বা একটু মিষ্টি কিনে আনা হয়। এই উৎসবটির কোনো তুলনা হয় না। বাঙালি জাতির সবচাইতে বড় উৎসব আমি মনে করি পহেলা বৈশাখ। আমাদের সাহিত্যে আমরা হালখাতা বলে একটা শব্দ বুঝে পাই। সাহিত্যে কেন, এটা সর্বত্র আছে। হালখাতাটা হচ্ছে তোমার জানবার কথা সাগর, এটা গ্রামের যে মহাজনরা সারা বছর মানুষ তাদের কাছ থেকে বাকিতে সওদা কিনতেন, এবং এই পহেলা বৈশাখের দিন এসে তারা খাতাতে লিখে রাখতো যে কে কত টাকার জিনিস কিনে নিয়ে গেল। এই পহেলা বৈশাখে তারা এসে সেই ঋণটা শোধ করত এবং খাতা থেকে হালনাগাদ করত। এই হালনাগাদ থেকে হালখাতা, মানে হালখাতার সাথে পয়লা বৈশাখটা সম্পৃক্ত রয়েছে, এটাই খুব বড়ভাবে আছে পহেলা বৈশাখের দিনে। এবং আমি সাহিত্যের কথা এই জন্য বললাম যে এখানে আমি আর একটু বলে নেই সাগর, সাহিত্যের দিকে আমি যাচ্ছি। সেটা হচ্ছে হালখাতার যে দোকানিরা বা যে কারবারিরা, যে ব্যাপারীরা, তাদের দোকানে একটা খাতা খুলে বসে থাকে, সব দোকানে, এবং সেখানে যেটা করা হয়, যারা আসবেন ওই ঋণ পরিশোধ করবার জন্য তাদের জন্য প্রচুর খাবারের ব্যবস্থা করা হয়, মিষ্টির ব্যবস্থা করা হয়। এবং আমাদের ছেলেবেলায় আমরাও যেতাম সেই সব মিষ্টি খাওয়ার জন্য বাজারের দোকানগুলোতে, অবারিত, যে যাবে তার জন্য। তো এই ছিল হালখাতার মূল ব্যাপারটা। মিষ্টির ব্যাপারটা বোধহয় এখনো পয়লা বৈশাখে আছে, এখনো ঘরে ঘরে আছে। আর যেটা হতো পয়লা বৈশাখের যে মেলাগুলো হতো, সেই মেলাতে প্রচুর মিষ্টির চাহিদা থাকতো, নানা রকমের মিষ্টি তৈরি করা হতো, শরবত তৈরি করা হতো, নাগরদোলা ছিল, কুমোররা, তখনও প্লাস্টিকের খেলনাগুলো আসেনি, মাটির কুমোররা মাটির খেলনা বানাতো সারা বছর ধরে। এবং এক একটি গ্রামে মেলা হতো, সেখানে 10 গ্রামের মানুষ গিয়ে উপস্থিত হতো। এবং মেলাটা পয়লা বৈশাখে না, মেলাটা হতো চৈত্র সংক্রান্তি, দুটোই কিন্তু হতো। চৈত্র সংক্রান্তির মেলাতে কন্টিনিউ করতো পয়লা বৈশাখ, চৈত্র সংক্রান্তির বিকেল বেলা শুরু হতো, মেলাটা পরদিন সারাদিন হচ্ছে। এটা একটি বিশাল উৎসব আসলে। মানে সেখান থেকে কি আপনার চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান করার সেই ধারণাটা এসছে বটে, কিন্তু আমাদের মূল বিষয়টা হচ্ছে আমরা চৈত্র সংক্রান্তি বলি, কিন্তু আমরা ওইটাকে বর্ষ শেষ হিসেবে গ্রহণ করেছি, যে বছরকে বিদায় জানানোর জন্য একটা রাবীন্দ্রিক চিন্তা ভাবনা আমাদের পেছনে কাজ করেছে। কারণ শান্তিনিকেতনে ওই বছরের শেষ দিন একটা খুব সুন্দর পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে আবাহনের একটা প্রস্তুতি হিসেবে এটা উপাসনা হতো। সেইটা খানিকটা মাথায় রেখে একই সাথে লোকজ কিছু উপাদান এটার সাথে যুক্ত করে দোকান টোকান, মেলার পুরো জিনিসটা আর কি খানিকটা লোকজ উপাদান, একই সাথে রবীন্দ্রনাথের কিছু ভাবনা, সবকিছু মিলে। দিদি, আপনার এটা নিশ্চয়ই মনে আছে যে আধুনিক বর্ষবরণ যেটা শুরু হলো এখন আমরা যে আঙ্গিকে করি, এটা কিন্তু ঠাকুর পরিবার থেকে শুরু হয়েছিল। রবীন্দ্রনাথের জোড়া ঠাকুর পরিবার বাড়ি থেকে এই ব্যাপারটা শুরু হয়েছিল। এখন যে আঙ্গিকে আমরা বৈশাখটা করি, শান্তিনিকেতনের জোড়াসাঁকোতে না, আমি কোথায় যেন বললাম, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে না, এটা রবীন্দ্রনাথ চালু করেছিলেন
চৈত্র সংক্রান্তি মানে বর্ষ, উনি বলতেন বর্ষ শেষের মন্দির আর বর্ষ শুরুর মন্দির, এবং এই এই যে খাওয়া দাওয়ার বিষয়টা সব কিছুই শান্তিনিকেতনে। তার কারণ ওই বিশ্বভারতী যেটা ছিল সেটা 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিনের দিন বিশ্বভারতী বন্ধ থাকতো গরমের ছুটিতে, সেই কারণে রবীন্দ্রনাথের জন্মদিনটা ওই পয়লা বৈশাখে পালন করা হতো। সকালবেলা একটা মন্দির হতো, হওয়ার পরে সবাইকে এই খাওয়ানো হতো জলপান যেটা বলে, সকালবেলা একটা ব্রেকফাস্টের ব্যবস্থা থাকতো, লুচি তরকারি বোঁদে এসব খাওয়াটা, তারপরে আবার আম্রকুঞ্জে গিয়ে রবীন্দ্র জন্ম উৎসবটা পালন করা হতো। সেইটা মানে পুরো সকালটাই একটা পয়লা বৈশাখের একটা আনন্দের মধ্যে কেটে যেত ছিল। হ্যাঁ, এখনকার আঙ্গিক আর তখনকার আঙ্গিক তফাৎটা কি? তখনকার আঙ্গিকটা মূলত ছিল, যদি তুমি প্রাচীন বাংলার দিকে তাকাও, তখনকার আঙ্গিকটা ছিল হালখাতা ঘিরে, মেলা ঘিরে। এখন শুধু হালখাতা আর মেলা না, তখন নতুন শাড়ি বা নতুন পোশাক, এখন যেটা ধরো শপিং মলগুলো সেজে যায় পয়লা বৈশাখের জন্য, আমাদের বুটিক শপগুলো তৈরি হয়, এই ব্যাপারটা এরকমভাবে ছিল না। এখন তো পয়লা বৈশাখ একটা, আমি মনে করি যে এটা ব্যবসায়ীদের জন্য একটা খুব বড় একটা বড় অনুষ্ঠান, এবং তারা এইটাকে ঘিরে তাদের প্রচুর ব্যবসা হয়, মানে এখানে এইটা একটা এর অর্থনীতিও জড়িয়ে গেছে পয়লা বৈশাখ। আর আমাদের দেশটি যেহেতু গ্রাম নির্ভর ছিল, পয়লা বৈশাখের উৎসবটা গ্রামেই কিন্তু মূলত হতো, হালখাতা মেলা, এবং মানুষ সারা বছর মেলাগুলোর জন্য অপেক্ষা করতো এই কারণে যে ওই মেলা থেকে তারা সারা বছরের তৈজসপত্র পর্যন্ত কিনে রাখতো, সব কেনা হতো। সেই জন্য পয়লা বৈশাখের যে আঙ্গিকে মেলাটা হতো বা হালখাতা হতো, সেটাই ছিল আসলে মূল উৎসব। এবং কোথাও কোথাও ঘুড়ি কাটাকুটির খেলা হতো, মানে এই পয়লা বৈশাখের দিনটিকে ঘিরে অনেক রকমের উৎসব হতো। ঘুড়ি না, সেটা হয় সংক্রান্তির কোন এক পৌষ সংক্রান্তিতে ঘুড়ি উড়ানোটা হয়, কিন্তু ঘুড়ি উড়ানোর একটা প্রতিযোগিতা হতো, ঘুড়ি কাটাকুটি খেলা হতো, গরুর দৌড় প্রচলিত ছিল, গরুগুলো তৈরি করা হতো, গরুর দৌড় হতো, সেটা একটা নৌকা বাইচ হতো নদীগুলোর মধ্যে। হ্যাঁ, এইভাবে দিনটিকে পালন করা হতো, উৎসব, একেবারে উৎসব, বিশাল উৎসব। বন্যা, আপনি তো মানে এই যে পয়লা বৈশাখ করার জন্য দেশের বাইরেও বিভিন্ন অনুষ্ঠান দেখেছেন, করেছেন, এবং এবারও নিউ ইয়র্কে একেবারেই টাইম স্কোয়ার অনুষ্ঠানটা হচ্ছে, সেখানে আপনি থাকছেন। তো প্রবাসে এই আমাদের নববর্ষকে কীভাবে উদযাপন করা হয়েছে এবং এখন কি একটা কীরকম রূপ নিয়েছে? প্রবাসের যারা থাকেন বাঙালিরা, তারা সম্ভবত অনুপ্রাণিত হয়েছেন বাংলাদেশের এই পয়লা বৈশাখটা দেখে, এবং তারা তাদের ওখানে তো অনেক রকমের সীমাবদ্ধতা আছে, বললেই করা যায় না, কিন্তু তারা চেষ্টা করছেন, বিশেষ করে নিউ ইয়র্কে অবশ্য সম্ভব, কিন্তু অন্যান্য দেশে বা কিছুতে সবাই পয়লা বৈশাখটা করবার চেষ্টা করেন, কিন্তু এত বৃহৎ পরিসরে না। পয়লা বৈশাখের অনুষ্ঠানটা কিন্তু বৃহৎ পরিসরে করা বেশ কঠিন। তবে আর আরেকটা জিনিস হচ্ছে পয়লা বৈশাখটা একবারে পয়লা বৈশাখের দিনেই যে করা যায় বাইরে সেটা না, ওইটা একটা উইকেন্ড দেখে করতে হয়, করার চেষ্টা করে সবাই মিলে। ওই যেটা এখন পয়লা বৈশাখের যে একটা বাহ্যিক আয়োজন, বাহ্যিক আড়ম্বর যেটা, সেটা ওই যে নতুন সাদা শাড়ি লাল পাড় পরে খাওয়া দাওয়া নানা রকমের একটু গান বাজনা সব কিছু নিয়ে ওই বাহ্যিক বিষয়টাকে মোটামুটি তারা সবাই চেষ্টা করেন ও উদযাপন করতে, কারণ ওখানে তো একটা ছুটি তার মধ্যে একটা মিলন মেলাও হয় পয়লা বৈশাখে, সবার সাথে সবার একটু দেখা হয়, আসা হয়, এই বিষয়টা এবারে ও বাড়ি যাওয়ার একটা ব্যাপার হয় না। বিশেষ করে যেখানে আয়োজিত হয় মেলাটা, মেলা বলতে সেখানে দোকানপাটও কিছু থাকে এবং একটা অনুষ্ঠান, যেই জায়গাটাতে হয়, ভেন্যুটা হয়ে ওঠে বাঙালিদের মিলনের ক্ষেত্র, সবাই আসে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে পয়লা বৈশাখটা একেবারেই একান্ত একটা বাঙালি সংস্কৃতির ব্যাপার? 100%, এতে তো কোনো সন্দেহের অবকাশ নেই, বাঙালি সংস্কৃতি তো বটেই। এবং এখানে আমি আরেকটা কথা বলতে চাই মিলন ভাই, বাঙালি খালি না, আমি বলবো এটা বাংলাদেশি। কলকাতাতে কিন্তু এভাবে পয়লা বৈশাখ হয় না, একদিন পরে, এখন না, এখন অনুসরণ করছে আমাদের দেখে, এত বড় ভাবে হয় ওরা ওদের যে ওখানে পয়লা বৈশাখ হচ্ছে বাড়ি বাড়ি আর দোকানে, ওই দোকানে হালখাতা হয় আর বাড়িতে সবাই একটা নতুন পুজো টুজো করে, এসব হয়। কিন্তু এখন আমাদের বাংলাদেশে যেভাবে আয়োজন হয় একটা সাংস্কৃতিক কর্মকাণ্ড, সেইটা দেখে এখন কলকাতাতে নতুন চালু হচ্ছে, অনেকেই পয়লা বৈশাখে এই ধরনের অনুষ্ঠান করার চেষ্টা করছে। আর ওখানকার শপিং মল টলগুলোতে কোনো আয়োজনই থাকে না, আমাদের এখানে যেভাবে হয়। আমি প্রশ্নটা করার উদ্দেশ্য ছিল, তাহলে কি ইংরেজি নববর্ষ সেটা কি ইংরেজি সংস্কৃতির প্রতিফলন হয়, কিংবা চাইনিজ নববর্ষ সেটা কি চাইনিজ জীবনে? নিশ্চয়ই তাই হয়।
তার মানে সব জায়গায় মানে ধর্মের চেয়ে এখন এই নববর্ষকে কেন্দ্র করে সেই দেশের বা সেই জাতির না না, একটি দেশের মধ্যে তো বহু ধর্মের মানুষের বাস। সেই মানুষগুলো একত্রিত হয়ে এই একটি মাত্র আয়োজন যেটাতে সবাই একত্রিত হয়, সেখানে ধর্ম বর্ণের কোনো বিষয় নেই। এবং আমাদের বাঙালি জাতির মধ্যেও তাই। এবং আরেকটা জিনিসও লক্ষণীয়, ইদানিং পয়লা বৈশাখে খালি যে ধর্ম বলছি সেটা না, এখানে কিন্তু শ্রেণী বিভেদও ঘুচে যায়। আপনি যদি খেয়াল করবেন দেখবেন পয়লা বৈশাখের দিনে সকাল থেকে এই যে গার্মেন্টসের কর্মী বা নিম্ন মধ্যবিত্ত আয়ের পরিবারগুলো বা একেবারেই দরিদ্র যারা, তারাও সবাই মোটামুটি রাস্তায় থাকে উৎসবের আয়োজনে। তারা নিজেদের ক্ষমতা অনুযায়ী এটা উদযাপনের চেষ্টা করে। এখানে খালি যে ধর্ম সেটা না, আমাদের শ্রেণী বৈষম্যটাও কিন্তু থাকে না পয়লা বৈশাখে। হ্যাঁ, ঘুচে যায়। এবং আমাদের দেশে সাগর আরেকটা খুব বড় ব্যাপার করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তিনি গত কয়েক বছর ধরে পয়লা বৈশাখের একটা উৎসব ভাতা প্রচলন করেছেন। এটি কিন্তু একটা খুব বড় ব্যাপার। মুক্তিযোদ্ধারা পাচ্ছেন, অনেকে পাচ্ছে, যারা সরকারি কর্মচারী তারা পাচ্ছে, এমনকি কোনো ব্যক্তি প্রতিষ্ঠানও সেটা করছে। তো সেটি কিন্তু একটি খুব বড় ব্যাপার, যেটাকে রাষ্ট্রীয়ভাবে একটা বড় স্বীকৃতি দেওয়া। সেই কাজটাও কিন্তু হয়েছে। তো সেক্ষেত্রে কি এই যে নববর্ষ বরণের জন্য আরো বেশি উদ্যোগ নেওয়া প্রয়োজন, আরো কিছু করা প্রয়োজন? উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে অনেক রকমের, এবং এটা এখন কি শহর কেন্দ্রিক হয়ে গেছে না? না, গ্রামেও আছে। গ্রামে কিন্তু মেলাগুলো হয়, হালখাতাটা হয়, সর্বত্রই হয়। এখন তুমি যদি সেই প্রাচীন বাংলার কথা ভাবো, বাংলাদেশের চেহারাটা কিন্তু সেই অবস্থাতে নেই। যেই গ্রামে ইলেকট্রিসিটি ঢোকে সেটা আর গ্রাম থাকে না। সেই অর্থে আমাদের কিন্তু প্রত্যেকটা গ্রামে ইলেকট্রিসিটি আছে। তো আমি একটু অন্যদিকে চলে গিয়েছিলাম। যাই হোক, মেলা এখনও হয়। ঢাকাতে যেমন হয়, প্রত্যেকটা জেলা শহরে হয়, উপজেলাতে হয়, গ্রামগুলোতে হয়। এবং আমি বিশ্বাস করি যত দিন যাবে এটা কিন্তু আরো বড় আয়োজনের দিকে যাবে, আরো বড় হতে থাকবে। না, আমিও মনে করি যে মানে ধরেন এখন যেমন ছায়ানটকে কেন্দ্র করে যেটা শুরু হয়েছিল সেটা ছড়িয়ে গেছে নানান দিকে। আমার ধারণা আর 2-4 বছরের মধ্যে পাড়ায় মহল্লায় ছায়ানটের মতো অনুষ্ঠান হবে। কারণ সবাই করতে, এটা তো এই একটা শুরু হয়ে গেছে। এটার যে ব্যবসায়িক যে দিকগুলো, সেটাকে ব্যবসায়ীরা এটাকে চেষ্টা করবে আরও বড় করার, যাতে তাদের ব্যবসা আরেকটু স্ফীত হয়। এবং সাংস্কৃতিক কর্মীরা চেষ্টা করবে এটাকে আরেকটু বড় করার, যাতে তাদের কাজগুলো সম্পন্ন হয় সুন্দরভাবে। সেই হিসেবে ব্যবসায়িক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে এবং মানুষের কি বলবো, যে মানুষের চাহিদার দিক থেকে এটা ক্রমশ বাড়বে। কিন্তু যেটা দাঁড়াচ্ছে, আগে যেমন স্কুলগুলোতে গ্রামে ছোট করে পাড়ায় পয়লা বৈশাখের অনুষ্ঠান হতো, এখন আমরা সেরকম দেখি না। বরং সবাই বড় অনুষ্ঠানগুলোতে, ছায়ানটের অনুষ্ঠান বলেন, স্কুলগুলোতে কিন্তু হয়, স্কুলগুলোতে কিন্তু হয়, পয়লা বৈশাখ কিন্তু পালন করা হয়, প্রত্যেকটা স্কুলে পালন করা হয় এখনো। হ্যাঁ, ঢাকার স্কুলগুলিতে, আমার ধারণা গ্রামেও হয়, সেটা অবশ্য আমি জানি না, গ্রামে বলতে পারবো না। স্কুলগুলোতে কিন্তু পয়লা বৈশাখ অনুষ্ঠান করার উদ্দেশ্য যে এই যে বড় অনুষ্ঠানগুলো তারাই ছোট অনুষ্ঠানগুলোকে খেয়ে ফেলছে না, সেটা তো একটা অন্য ব্যাপার। তারা তো এই অনুষ্ঠান দেখতে আসছে না, কিন্তু এটা অন্য লেভেল হয়। স্কুলটা সাধারণত পয়লা বৈশাখের দিন ছুটি থাকে। পয়লা বৈশাখ তো সরকারি ছুটি। স্কুলের অনুষ্ঠানগুলি আমি দেখি হয় আগের দিন হয়ে যায়, মানে চৈত্র সংক্রান্তির দিনই ওরা পয়লা। আবার অনেক সময় ওর মধ্যেও হয়, সকালবেলায় ছোট্ট করে হোক বা যেভাবে হোক এর একটা আয়োজন কিন্তু করে, এটা আমি জানি। তার মানে এই আয়োজনটাও এই বড় অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হচ্ছে কোনো না কোনো ভাবে, সমান্তরাল ভাবেই তো হচ্ছে সবকিছু। ছোট ছোট মিলেই তো একটা বড় ব্যাপার হচ্ছে। অর্থাৎ যে যার জায়গা থেকে উৎসবটা পালন করছে। আর ছায়ানট বড় আয়োজন করছে, সুরের ধারা বড় আয়োজন করছে, বাংলা একাডেমি একটা মেলা করছে, এগুলো তো হবেই। গ্রামেও তো সর্বত্রই মেলা হয়, আবার ছোট মেলাও হয়, বাড়িতে আয়োজন হয়, পাড়ায় আয়োজন হয়, সর্বত্রই হয় এটা না। এবং আরেকটা জিনিস, ধরেন ছায়ানট রমনার বটমূলে অনুষ্ঠান করছে, কিন্তু আপনি যদি খেয়াল করেন তো দেখবেন যে ছায়ানটের যে দর্শক, সেটা কিন্তু
মানে খুব যে অনেক সেটা না, সামনে কিছু দর্শক বসে থাকে আর ওইখানে তৈরি হয় একটা মিলন মেলা, সবার সাথে সবার দেখা হয় পুরো মাঠ জুড়ে। তারা কিন্তু ফ্লোটিং, ভাসমান, তারা যে পুরোটাই ছায়ানটের অনুষ্ঠান শুনতে গেছে তা কিন্তু না, ছায়ানটের অনুষ্ঠান উপলক্ষে মাঠে না, গেছে। আমরা বড়গুলো কেন্দ্র করে তখন কিন্তু অনেকগুলো অনুষ্ঠান হয়। অনেক আরো ছোট ছোট অনেকগুলি মিছিলের অনুষ্ঠান হয়, হ্যাঁ আরো বিভিন্ন হ্যাঁ সংগঠনের হ্যাঁ, অনুষ্ঠান ছোট হয়। ছোট ছোট সংগঠনরা এদিকে ওইদিকে, যেমন এই যে ঋষিজুর অনুষ্ঠান, আর অনেক দূর থেকে হেঁটে আসতে হ্যাঁ হয়। সব অনেক দূর থেকে হেঁটে আসতে হয়, গাড়ি টাড়ি বন্ধ করে দেয়, তারপরেই হয় মঙ্গল শোভাযাত্রা। কাজে ওই এরিয়াটা একটা খালি খুব বর্ণিল আকার ধারণ করে, কিন্তু সেটা পুরোটাই যে খালি ছায়ানট কেন্দ্রিক তা না, সেখানে কিন্তু ছায়ানট ছাড়া আরও অনেক সংগঠনের কর্মকাণ্ড থাকে। হ্যাঁ, সেই জন্য আপনি বলছেন যে শুধু যে গান শুনতে আসে তা না, না, সব মিলিয়ে হ্যাঁ, মানে ওখানে বছরের ওর প্রথম দিন খাওয়া সবাই দাওয়ার মিলে একটা দেখা হয়। বিশাল ব্যাপার হ্যাঁ, ওই থাকে, যে পান্তা, ইলিশ সেই সব ইত্যাদি খাওয়া ইত্যাদি দাওয়ার বহু ব্যাপার কিছু, থাকে, হ্যাঁ। মুরলি ভাজা হ্যাঁ। বা ফাপা, কদমা, এগুলোর একটা মানে যে 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 জিনিসগুলো শুধুমাত্র ওই দিনটাতেই ওই দিনই পাওয়া পাওয়া যায়, যায়। পয়লা বৈশাখের দিনটাতে পাওয়া যায়। আচ্ছা, মঙ্গল শোভাযাত্রা নিয়ে মঙ্গল এবার শোভাযাত্রাটা কিন্তু অনেক কথা হচ্ছে। মঙ্গল শোভাযাত্রাটা শুরু হয়েছিল 1989 সালে। যশোরের একটি সংগঠন এটা শুরু করেছিল, সম্ভবত চারু পাট বা এরকম তাদের 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 নাম ছিল। সেখান থেকে শুরু করে পরে ঢাকা, এটা দেখা গেল যে প্রত্যেকটা আর্ট কলেজগুলোতে এটা সবাই অ্যাডপ্ট করলো জিনিসটাকে। সেটা করার পরে ঢাকা থেকে যেটা হলো, ঢাকা চারুকলা থেকে যেটা হলো, যেটাকে একটা অনেক বড় একটা চেহারা দেওয়া হলো। সেটা সেই মঙ্গল শোভাযাত্রা নিয়ে প্রায় সারাটা দিন 15 ছেলেমেয়েরা কাজ করে, শোভাযাত্রাটা তৈরি করে, বাঘ অমুক তমুক, এবং একটা স্লোগান থাকে। ধরো একবারের স্লোগান আছে, আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ, এরকম এক একটা রবীন্দ্রনাথ থেকে স্লোগান দিয়ে ইয়ে করে এবার একটি তারা স্লোগান রয়েছে। এইভাবে তৈরি করে যেটা যেটা সবচাইতে বড় ব্যাপার, এটা কিন্তু আমাদের কি বলে এটা, আমাদের ইসের ঐতিহ্য হয়ে দাঁড়ালো মঙ্গল শোভাযাত্রাটা, জাতিসংঘ সাংস্কৃতিক হেরিটেজ হিসেবে, ঐতিহ্য হিসেবে কিন্তু স্বীকৃতি দিয়েছে। এটি এখন কিন্তু একটি খুব বড় ব্যাপার। এই ছোটভাবে শুরু হয়ে যশোর থেকে সেটি এখন সারা পৃথিবীতে একটি বড় জায়গায় পৌঁছে গেছে। কিন্তু মঙ্গল শোভাযাত্রায় আমরা যে জিনিসগুলো দেখি, বাঘ, পেঁচা, মুড়ি, মানে ওরা যেটা করে, মানে আমাদের শিল্পীরা যেটা করেন, সেটা হচ্ছে বাঙালির ঐতিহ্যটাকে তুলে ধরেন নানানভাবে। বাঘ, পাখি, মুখোশ, পুতুল নাচের মোটিভ, এই জিনিসগুলোকে করা হয়। নৌকো, হ্যাঁ, বাঙালির একেবারে আদি বাঙালির যে সংস্কৃতিটা, সেটাকে তুলে আনার একটা চেষ্টা। মানে আমরা যদি কাউকে বলি যে তুমি বাংলাদেশকে জানো, তাহলে পয়লা বৈশাখকে যথেষ্ট? আমি মনে করি যথেষ্ট। পয়লা বৈশাখটাকে যদি কেউ সকাল থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, মঙ্গল শোভাযাত্রা বেরোবার পর্যন্ত লক্ষ্য করেন, তাহলে কিন্তু বাংলাদেশ দেশটাকে তিনি দেখতে পাবেন, এতে আমার কোনো সন্দেহ নেই। শুধু ঢাকা শহর নয়, যেহেতু আমাকে এখন তো বলছে সব পুরো জায়গায় দেশ জুড়ে, এটা পুরো দেশ এবং জুড়ে, বাইরে বিদেশে সব জেলায় জায়গায় জেলায় পয়লা সব বৈশাখের যে অবস্থান, সেটা মানে বাংলাদেশকে প্রতিফলন ঘটাচ্ছে, নিশ্চয়ই বাংলাদেশের সংস্কৃতি এবং আমি আপনাকে বলছি, এই যে মঙ্গল শোভাযাত্রার বিষয়টা আপনি অচিরেই দেখবেন, এখনো শুরু হয়নি হয়তো, কিন্তু খুব শিগগিরই হয়তো শুরু হয়ে যাবে, যে প্রবাসের বাঙালিরাও মঙ্গল শোভাযাত্রা করার চেষ্টা করবে। আমি আপনার সঙ্গে এটা একমত? শতভাগ হ্যাঁ, একমত। কারণ এই এটা যে হবেই। হ্যাঁ হবেই, কারণ তারা আরেকটু যখন গুছিয়ে বসবে, কারণ এখন তো বাংলাদেশের বাইরে প্রচুর বাঙালিরা বাস করেন, তারা আরেকটু যদি সংগঠিত হতে পারেন, তাহলে পয়লা বৈশাখে ওরা মঙ্গল শোভাযাত্রা নিশ্চয়ই করবে, নিশ্চয়ই করবে। কিন্তু মঙ্গল শোভাযাত্রা অনেকগুলো জিনিস তৈরি করতে হবে। ওরা করবে তৈরি, হ্যাঁ করবে। সেখানে কি, সেখানে তৈরি করতে কোনো সেখানে অসুবিধা আছেন নেই। আমাদের বাঙালি শিল্পীরা, তো ওখানে আছে, সবাই তৈরি করতে। এবং এটা যে ধরো একদম শিল্পের সঙ্গে পরিচিত নয় এমন মানুষও ঘরে বসে একটা জিনিস চট করে তৈরি করে ফেলতে পারে, এটাও তো সম্ভব। আর যেটা সাগর একটু বলা দরকার, সেটা হচ্ছে যে গ্রামের মেলাগুলো, যেমন আমি আমার এলাকার কথা বলি, সেটা বিক্রমপুর এলাকা। বিক্রমপুর বহু বছর ধরে, ধরো 1000 বছর ধরে বিক্রমপুর একটা ঐতিহ্যশালী জায়গা, এই কারণে যে 1000 বছর আগে এখানে অতীশ দীপঙ্কর জন্মেছিলেন। রবীন্দ্রনাথের বন্ধু ছিলেন জগদীশচন্দ্র বসু, তিনি জন্মেছেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস জন্মেছেন, সরোজিনী নাইডু ওখানকার, আর লেখক শিল্পীরা তো আছেনই প্রচুর। যাই হোক, সেটা না, যেটা আমি বলতে চাই যে ওই অঞ্চলটিতে এই মেলাগুলিকে বলা হয় গলুইয়া, গ লয় ঐকার 29 একার, গলুইয়া।
তা আমি এই শব্দটির কোনো অর্থ কোথাও পাচ্ছিলাম না। তা আমাদের প্রয়াত হয়েছেন অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ আমাদের শামসুজ্জামান খান ভাই, তিনি তো এইসব নিয়ে কাজ করতেন। তাকে আমি একবার জিজ্ঞেস করলাম, তিনি এটার একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছিলেন যে বিক্রমপুর বা ওই অঞ্চলটা ছিল নিম্নাঞ্চল, প্রায় বছরের বেশিরভাগ সময়ই জলে ডোবা থাকতো, বাড়িগুলি বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে যেত। তো মানুষজন করতো কি, নৌকো নিয়ে চলাফেরা করতো। তো তারা এই পহেলা বৈশাখ বা কোনো একটা এরকম একটা দিনে নৌকোর মধ্যে পসরা সাজিয়ে বহু নৌকা হয়তো একটা জায়গায় একত্রিত হতো, গোলইয়ের সঙ্গে গোলই লাগিয়ে মানুষজন কেনাকাটা করতো, একটা উৎসবের মতো হতো। সম্ভবত ওই জায়গা থেকে গোলইয়া শব্দটা এসছে, এটা শামসুজ্জামান খানের ব্যাখ্যা ছিল। তো আমাদের ওখানে পয়লা বৈশাখের কোনো কোনো মেলাকে গোলইয়া বলা হয়, মানে শুকনোর দিন, কিন্তু বিশাল আয়োজন করা হয়, সব মানে সারা বছর মানুষ অপেক্ষা করছে, মাটির ছড়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের আয়োজন করা হচ্ছে। এবং একটু মধ্যবিত্ত, একটু নিম্ন মধ্যবিত্ত পরিবারে কিছু পয়সা জমিয়ে সেদিন এক হাঁড়ি মিষ্টি কেনা হবেই, প্রত্যেকটা বাড়িতে কিনে সেই মিষ্টিটাকে উৎসব করে খাওয়া হবে। এইভাবে পালন করা হতো বিক্রমপুর অঞ্চলে। আর আরেকটা জিনিস যেটা আমি বলতে চাইলাম যে চৈত্র সংক্রান্তির দিন, সেদিন কিন্তু আসলে বিকেল থেকে মেলাটা শুরু হতো। কিন্তু গ্রামে হয় কি, একটা জায়গা থেকে আরেকটা জায়গার দূরত্ব অনেক, কোনো কোনো জায়গায় হয়তো কি চৈত্র সংক্রান্তির সন্ধ্যাবেলায় ওটুকু শেষ হয়ে গেল, আবার পরদিন হয়তো সকাল থেকে শুরু হলো, কারণ রাত্রে যাওয়া আসা চলাচল, আর আগে চোর ডাকাতেরও একটা বিরাট ডাকাতির একটা প্রবল হিড়িক ছিল, সেই সব মিলিয়ে ধীরে 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 কিন্তু অন্য চেহারা নিয়েছে। এখনও সেই মেলাগুলো হয়, ঘুড়ির কাটাকুটি হয়, গরুর দৌড় হয়, নানান প্রতিযোগিতা হয়, মানুষ সারা বছর অপেক্ষা করে দিনটির জন্য। সুতরাং বাঙালির তুমি যত যাই বলো, পহেলা বৈশাখের উৎসবের চেয়ে, নববর্ষের এই দিনটির উৎসবের চেয়ে বড় উৎসব আমাদের জীবনে আর কিছু নেই। এটি হচ্ছে মূল কথা। আপনি নিশ্চয়ই একমত হবেন। আমি একমত। এবং যে আপনি যে হাজার কণ্ঠ করতে গিয়ে সারা দেশ থেকে যারা আসে, তাদের মধ্যে কি প্রতিফলন দেখেন? তাদের তো বয়স একটা এইটা আমি বলতে চাই এই জন্যে যে আমাদের অনুষ্ঠানটা তো শুরু হয় সন্ধ্যায়, সূর্যাস্তের সময়, এবং শেষ হয় 12টার সময়। তারপরে যে হাজার কণ্ঠের শিল্পীরা যারা আসেন পরের দিনের অনুষ্ঠানের জন্য, তাদের সবাইকে ওখানে রিপোর্টিং করতে বলা হয় 12টার পরে। সারা রাত জেগে ওইখানে আরেকটা উৎসব হয়, সেটাও দেখবার মতো। সারা বাংলাদেশ থেকে আসছে, একজন হয়তো পার্টিসিপেন্ট, তার সাথে আরও 3-4জন আসে। তারা এসে ঢাকায় কোথাও উঠে অনুষ্ঠানের জন্য আসে। ওইখানে তাদেরকে পোশাকগুলি দেওয়া হয়, খাওয়া দাওয়া হয়ে যায়, তারা পোশাক পরে খেয়ে দিয়ে তারপরে নিজেদের গ্রুপ নিয়ে ওই বঙ্গবন্ধু আন্তর্জাতিক ওইটার যে বড় খোলা মাঠের জায়গাটা, সেখানে একটা অদ্ভুত সুন্দর কি বলবো, একটা পরিবেশ তৈরি হয়। কেউ গিটার বাজিয়ে দল নিয়ে গাইছে, কেউ বসে বসে গল্প করছে, কেউ এর সাথে দোকানপাটগুলি তখন চালু হয়ে গেছে, কেউ জিনিসপত্র কিনছে। সারা রাতই যেন মনে হয় যে একটা উৎসব। যেই সূর্য উঠবে তার আগেই তারা তৈরি হয়ে জায়গায় যাবে। কিন্তু ওই মানে রাত 12টা থেকে এই 5টা পর্যন্ত সময়টুকু অসম্ভব একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে যায় ওখানে। চৈত্র সংক্রান্তি আর পয়লা বৈশাখের মাঝের সময়টুকু, সেটুকুও মানে এমনি সময় যেটা হয় যে আচ্ছা রাতে কিছু করার নাই, কিন্তু ওই দিন, ওই বিশেষ দিনে ওই রাতটা মানে অনেক কর্মকাণ্ডের ভিড়ে একেবারে জমজমাট থাকে, এবং সেটা সাক্ষী থাকে না, সেটা সাক্ষী। এবং সে সারা রাত জেগে থাকাটাও একটা অসম্ভব আনন্দের অভিজ্ঞতা। উৎসব। ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যেমন প্রচুর বই বের হয়, নববর্ষ কেন্দ্র করে কি আমাদের দেশে বই বের হয়? একটা সময় কিন্তু বেরোতো, একটা সময় পয়লা বৈশাখে একটা বইয়ের মেলাও হতো, হ্যাঁ, বাংলা একাডেমিতেই হতো। কিন্তু এখন গত অনেকগুলো বছর ধরে এটা হয় না। কিন্তু পয়লা বৈশাখটাকে সামনে রেখে অন্যান্য ব্যবসায়ীদের মতো বইয়ের ব্যবসায়ীরাও তো হালখাতা করতেন, হ্যাঁ, এবং নতুন বই প্রকাশ করতেন। এটা অনেক বছর ধরে হয় না, সেভাবে এখন আর হয়। তুমি কি মনে করো যে হওয়া উচিত? এটা অবভিয়াসলি হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত। এই জন্য যে বই তো আমাদের একটা প্রাণের খোরাক যোগায়, আর এই বৈশাখের উৎসবটির সঙ্গে যদি বইটিকে মিলিয়ে দেওয়া যায়, তাই সেটাও একটা উৎসবের অংশ হয়ে উঠতে পারে। যেমন আমাদের 21শে ফেব্রুয়ারি তারিখটি তো এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কিন্তু ফেব্রুয়ারির সারা মাস মিলিয়ে আমরা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে, ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে একটা বই মেলা করি। কেন করি? তাদের স্মরণে,
এবং বইকে পাঠকের হাতে তুলে দেওয়ার জন্য, যেহেতু ভাষাকে বাংলা ভাষার সামনে জন্য রেখে, তারা প্রাণ বাংলা দিয়েছিল। ভাষার এবং জন্য এটা এটা একটা হয়েছে, উদযাপন হয়ে একটা গেছে। উদযাপন হয়ে গেছে। পহেলা বৈশাখটিও তেমনি আমাদের একটি সবচেয়ে বড় উৎসবের দিন। সেই দিনটিকে ঘিরেও প্রকাশনা হওয়া, নতুন প্রকাশনা হওয়া উচিত, এমনকি বইমেলারও আয়োজন হতে পারে। আমাদের সাহিত্যে পয়লা বৈশাখ কীভাবে এসছে? নানানভাবে এসছে। পয়লা বৈশাখের কথা বহু রকমভাবে বিভিন্ন জায়গায় এসছে। যেমন আমার মনে পড়ে যে বিভূতিভূষণের লেখাতে বৈশাখী মেলার কথা আছে, তারাশঙ্করের লেখাতে আছে, বড় সব লেখকের লেখাতেই কোনো না কোনোভাবে এই উৎসবটির কথা উল্লেখ করা হয়। কবিতাতে আছে, রবীন্দ্রনাথের কবিতায়, গানে তো ভর্তি। রবীন্দ্রনাথ তো বৈশাখকে তার একটা হ্যাঁ, পছন্দের বৈশাখকে তিনি আলাদা একটা জায়গায় করে Establish দিয়েছেন, করেছেন, রবীন্দ্রনাথ বৈশাখকে প্রতিষ্ঠা করেছেন। করেছেন। সেটা বিশাল ব্যাপার। এসো হে বৈশাখ এসো এসো, এই গান ছাড়া তো আমাদের নববর্ষ শুরুই হয় না ভাই। শুরুই হবে না। সুতরাং সাহিত্যের সঙ্গে তো এটার সম্পর্ক বিশালভাবে, রবীন্দ্রনাথের সঙ্গে বিশালভাবে সম্পর্কিত। আর আমাদের ইদানিং যারা লিখছে তাদের সাহিত্যে, তাদের সাহিত্যের ব্যাপারটা হচ্ছে, সাহিত্য তো আসলে সময়ের সঙ্গে সঙ্গে বদলায় সাগর, এটা তুমি খুব ভালো বোঝো, তুমি নিজেও একজন লেখক। সাহিত্য সময়ের সঙ্গে বদলায়। আমরা যারা ধরো একটা সময় পার করে এসেছি, আমার লেখালেখির বয়স তোমার আর আমার, আমরা 50 ছাড়িয়ে গেছি। তোমার লেখা বেরিয়েছে 52-53 বছর আগে থেকে, তো তুমি এত বছর ধরে লিখছো। দিনে দিনে প্রত্যেক দশকেই সাহিত্যের চেহারাটা বদলাতে থাকে। নতুন নতুন লেখকরা এসে তাদের সময়টাকে ধরবার চেষ্টা করে, আর সাহিত্য একাধারে একটা ইতিহাসের কাজও করে, সময়টাকে ধরে রাখে, ওই সময়কার মানুষগুলোকে ধরে রাখে। এখন থেকে 30 বছর আগে তুমি যখন লিখছো, তুমি মোবাইল ফোনের কথা লেখোনি, কম্পিউটারের কথা লেখোনি, এখন লেখা হয়, কারণ এখন এটা আমাদের প্রতিদিনকার জীবনের অংশ হয়ে গেছে। সাহিত্য তো প্রতিদিনকার জীবনযাপন নিয়ে লেখা হয়, সময় নিয়ে লেখা হয়। সুতরাং এখনকার প্রজন্মের মধ্যে এটার প্রভাব কতটা পড়েছে এটা এই মুহূর্তে বলা মুশকিল। তবে আমাদের সময়ে যতটা প্রভাব ছিল বা তারও আগের লেখকদের মধ্যে ছিল, এখন অতটা নেই আমি তো আমার ধারণা। মানে অনুষ্ঠানের শুরু থেকে যদি এই পর্যন্ত আসি, তাহলে তো মনে হবে ছোট করে ছিল পয়লা বৈশাখ উদযাপন, সেটা এখন অনেক বড় হয়েছে, কিন্তু সাহিত্যে তরুণরা সেটা গ্রহণ করছে না। গ্রহণ করছে না কথাটা একবারে তুমি বলতে পারবে না, হয়তো গ্রহণ করছে, হয়তো আমাদের চোখে পড়ছে না, এখনো সেটা হয়তো মূল্যায়ন 5 করার- বছর পরে মানে আমরা সেটা দেখব, এখনো মূল্যায়ন করার সময় হ্যাঁ, হয়নি। হয়তো আমরা 5-10 বছর পরে দেখব যে বাংলা ভাষার কোনো একটা বড় উপন্যাসে, বিখ্যাত উপন্যাসে বা কবিতায় বা গানে এই জায়গাগুলো পয়লা বৈশাখকে ধরা হয়েছে, সুন্দরভাবে লেখা হয়েছে, হতেই পারে। আমি এইটার সাথে আমি অ্যাড করতে চাই, আপনি সাহিত্যমেলা, আমার মনে হয় আমরা এত কিছু, এত দিকে এত কিছু হচ্ছে, পয়লা বৈশাখকে ঘিরে আমরা একটা গান মেলাও করতে পারি। পয়লা বৈশাখে শুরু হলো, না বাংলাদেশের তো গানের ঐতিহ্য অনেক সমৃদ্ধ, নানা রকমের গান আছে। একদিন 7 দিনের একটা গান মেলা করা যেতে পারে, যে চললো গান মেলা। কিন্তু গান কি রবীন্দ্রনাথের বাইরে খুব বেশি লেখা হয়েছে? বৈশাখকে নিয়ে না, হবে শুধু না, বৈশাখ নিয়ে গান করতে হবে নিয়ে কেন? একটা মেলা, একদিন শুধু বৈশাখের গান কেন? লোকসঙ্গীত, একদিন নজরুল, একদিন রবীন্দ্র, একদিন অতুল প্রসাদ, প্রত্যেকে এক দিন এক এক রকমের গান নিয়ে 7 দিনের একটা গান মেলা সাজানো হলো। যেমন মেলায় লোকজন আসবে, শুনবে, এবং এরা যে সবাই একদম কিছু ভাসমান শ্রোতারাও আসবে, দাঁড়াবে, শুনবে, মেলাকে ঘিরে একটু দেখা সাক্ষাৎ হবে, মিলনের একটা জায়গা তৈরি হবে, কিছু চা খাবে, এইরকম একটা মিলন মেলা, গানকে কেন্দ্র করে একটা মানে উৎসবের রূপটা এমনই হওয়া উচিত। সঙ্গীত শিল্পী রেজা রজনী মুন্না বললেন যে গান মেলা হওয়া উচিত, ইন্দ্রনাথ হক মিলন বললেন বইমেলা হওয়া উচিত। উৎসবকে যে আমরা সবাই ভালোবাসি এবং পছন্দ করি, তার প্রমাণ এই দুজন বিশাল আকারের আমার দেশের সম্মানীয় সাহিত্যিক এবং সঙ্গীত শিল্পী। তারা যে মত প্রকাশ করছেন, আমরা মনে করি যে আপনারাও যে যেখানে আছেন, এই অনুষ্ঠান দেখছেন, ভাবছেন, তারাও এই একই অবস্থানে থেকে এই আনন্দকে আরও বেশি করে বরণ করে নেবেন সবার সঙ্গে, এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু অনুষ্ঠান শেষ করার আগে হাজার কণ্ঠে যে গান আমরা শুনি আজকে, এখন আমার মনে হয় যে আপনি যদি এসে বৈশাখ কিংবা ব্যর্থ প্রাণের আবর্জনার কথা বলেছি, যে কোনো গান আপনি যদি একটু ধরেন। দিদির গানের আগে আমি একটা কথা বলবো, কারণ তার গান দিয়ে অনুষ্ঠানটা শেষ হওয়া উচিত, আমি মনে করি 2 লাইন হলেও। আমি ছেলেবেলা আমার নানির কাছে থাকতাম বিক্রমপুরে, এবং ওই পয়লা বৈশাখের দিন ঘুম ভাঙার পরে আমার নানি আমাকে বলতেন যে আজকে বাংলা প্রথম দিন বাংলা নববর্ষ, তুমি আজকে প্রতিজ্ঞা করবে, তুমি সারা বছরে একটিও মিথ্যে কথা বলবে না, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, সব কিছু মন দিয়ে করবে, সত্য পথে চলবে।
আমি এই কথাটাই আজকে বলে আমার কথাটা শেষ করতে যেহেতু চাই। রেজনের যদি সামনে তুমি নারীর পরে একটু যোগ করে দাও এবং সারা বছর গানকে ভালোবেসে চলবে। হ্যাঁ, সেটা 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 তার গানের মধ্যে দিয়ে শেষ হবে। তা আমি এটুকুই বলতে চাই প্রত্যেকটা মানুষকে, যে যেন আমরা এই দিনটিতে প্রতিজ্ঞা করি যে আমরা সৎ মানুষ হিসেবে বড় হব, আমাদের সন্তানদেরকে সৎ মানুষ হিসেবে বড় করব, এবং আমাদের এই ঐতিহ্যবাহী দেশটিকে, এই সমৃদ্ধ সুন্দর দেশটিকে আমরা প্রাণের চেয়েও বেশি ভালোবাসবো। এটাই আমার কথা, সাগর। এটা আমাদের সবার কথা, প্রাণের কথা। এবং আপনি যদি গানের একটু ধরেন, আমরা এখান থেকে চলে যাব সেই হাজার শিল্পীর আচ্ছা। কণ্ঠে। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে সুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে